হুম। তাহলে আমরা আসপেক্ট মানিটা কি আসলে? আসপেক্ট আসপেক্টকে আমরা খুব একটা দৃষ্টি বললে ভুল হবে, কারণ আমরা আমাদের বেদিক মতে যে দৃষ্টি বলি, যেমন ধরুন সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, হ্যাঁ, দশম দৃষ্টি, আসপেক্ট মানে কিন্তু এক্স্যাক্টলি এটা নয়। বেরান পদ্ধতিতে আসপেক্ট মানে হচ্ছে কনজাংশন, মানে কনজাংশন মানে যুক্ত হওয়ার সূত্র। যেমন একটা প্ল্যানেটের সাথে 1, 5, 9 যেই গ্রহগুলো থাকবে, সেটাকে আমরা বলি সেম ডিরেকশন। তো 1, 5, 9 মানে সেম ডিরেকশন, মানে পূর্ব হলে সবগুলোই পূর্ব হয়, দক্ষিণ হলে সবগুলোই দক্ষিণ, এই জন্য এটার নাম দিয়েছে সেম ডিরেকশনের। আর এই ধরনের কানেকশনে আমাদের যে রেজাল্টটা তৈরি হবে সেটা 100%, 100% রেজাল্ট তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ আমাকে রেজাল্ট দেবে 100%। ধরলাম কথার কথা রবি, রবির সাথে রবির পঞ্চম হাউসে কি রয়েছে? বৃহস্পতি রয়েছে, ঠিক আছে? দেখা গেল কি নবম হাউসে চন্দ্র রয়েছে, হ্যাঁ, কথার কথা কাল্পনিক ভাবে ধরে নিন। তার মানে রবি হচ্ছে একে আছে, তার পঞ্চমে বৃহস্পতি, তার নবমে হচ্ছে কি চন্দ্র। তাহলে ওরা এই তিনটা প্ল্যানেট একই ডিরেকশনে রয়েছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, একই হ্যাঁ। direction এ। মানে সবগুলো ইস্টে রয়েছে, ধরলাম কথার কথা সবগুলো পূর্ব দিকে রয়েছে অথবা পশ্চিম দিকে সবগুলো, তাহলে একই ডিরেকশনে থাকার অর্থ কি? আমার সেম ডিরেকশনে যখন যতগুলো প্ল্যানেট থাকবে, তাদের সাথে আমার একটা সংযোগ তৈরি হবে বা আমার একটা কানেকশন তৈরি হবে, আমার একটা রিলেশন তৈরি হবে, আত্মীয়তা তৈরি হবে। তো এই আত্মীয়তা থেকে কি হবে? আমাদের একটা যোগ তৈরি হয়, এটাকে আমরা বলি যোগা, ঠিক আছে, বা কনজাংশন বা কানেকশন, ঠিক আছে? এই কানেকশনের ফলে আমরা কিছু রেজাল্ট পাবো। কিরকম রেজাল্ট পাবো? ওই যে আমরা রবির কারকতা আমরা পড়েছি, রবি কি কি দেয়, রবির কি কি বিষয় ইন্ডিকেট করে সেটা তো আমরা জানি, অলরেডি পড়ানো হয়েছে। তারপরে বৃহস্পতি কি কি দেয় সেটাও আমরা জানি, চন্দ্র কি কি দেয় সেটাও আমরা জানি। তাহলে আমরা কি করবো? এই তিনটা প্ল্যানেটের যতগুলো কারকতা রয়েছে, সবগুলো কারকতার মধ্যে আমরা কি করব, মানে ইয়ে করব, কি বলা যায়, পারমিটেশন কম্বিনেশন করব। সেগুলোকে আমরা ম্যাচিং করে কোন কোন বিষয়, যেটা আমরা যেমন ধরুন আমরা ইয়ে পড়েছিলাম, অ্যানালজি পড়েছিলাম না, সদৃশ কোনটা, সেই অ্যানালজির মধ্যে অ্যানালজিক্যালি আমরা দেখবো আসলে কোন কোন রেজাল্ট গুলো আসতে পারে। কথার কথা ধরলাম রবি হচ্ছে আমাদের নেম ফেম দিচ্ছে, তাই না? নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা দেয়। আচ্ছা, বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি তো জীবলগ্ন, এটা জীবকারক গ্রহ, সে নিজেই বৃহস্পতি, বৃহস্পতি সেটাকে বাড়িয়ে দেয়, কারণ কি বৃহস্পতি বৃহৎ একটা গ্রহ। আর বৃহস্পতি যুক্ত হচ্ছে সাত্ত্বিকতা, আধ্যাত্মিকতা, সাত্ত্বিকতা, জ্ঞান বিদ্যা চর্চা, হ্যাঁ, এগুলোর সাথে বৃহস্পতি রিলেটেড। আর চন্দ্র মানে হচ্ছে মন মানসিকতা, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাই যে এই ব্যক্তির মন মানসিকতা, আধ্যাত্মিকতা, জ্ঞান চর্চা, নৈতিকতা, আইন, বিচার ক্ষমতা এগুলোর সাথে রিলেটেড থাকবে এবং সেটার মাধ্যমে সেই নেম ফেম পাবে। আর তাছাড়া রবি বৃহস্পতি চন্দ্র তিনটা প্ল্যানেটই কিন্তু পরস্পর মিত্র, এখানে ওরা কিন্তু একজন আরেকজনের শত্রু না। শত্রু মিত্রের ইয়েটা আজকে বুঝাই দেবো সময় থাকলে। তাহলে এরা কিন্তু শত্রু না, এরা মিত্র গ্রহ এবং তারা একই ডিরেকশনে রয়েছে। তো রবির ডিগ্রিটা দেখবো, বৃহস্পতি ডিগ্রিটা দেখবো, চন্দ্রের ডিগ্রিটা দেখবো। যার ডিগ্রি যত কম তাকে আমরা প্রথমে রাখবো। কেমন? এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা যেটা বেদিকে ফলো করে না কিন্তু বিজ্ঞানে আমরা ফলো করি, সেটা হলো যার ডিগ্রি যত কম তাকে প্রথমে রাখবো। এখানে রবিকে প্রথমে রেখেছি, ধরলাম রবির ডিগ্রি 2 ডিগ্রি কম, তাহলে রবি প্রথমে থাকবে। বৃহস্পতির ডিগ্রি কত ডিগ্রি? ধরলাম বৃহস্পতি 5 ডিগ্রি, আর চন্দ্রের ডিগ্রি ধরলাম 10 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এখানে কে কার দিকে এগিয়ে যাচ্ছে? রবি বৃহস্পতির দিকে এগিয়ে যাচ্ছে, আবার বৃহস্পতি কার দিকে গেছে? চন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। কথাটা কি বোঝা গেল? জি স্যার। স্যার আচ্ছা। এখানে ডিগ্রিটা কতটুকু ইফেক্টিভনেস দিবে? কারণ রবি বৃহস্পতির দিকে এগিয়ে যাচ্ছে মানে কি রবির যে কারকতা তার চেয়ে বেশি বৃহস্পতিটা আরো বেশি হবে, তার চেয়ে বেশি চন্দ্রটা আরো বেশি হবে, এরকম কিছু নাকি? রাইট, রাইট, এইরকম কিছুটা, তবে পুরোপুরি না আর কি। এখানে হচ্ছে ফলো কে কাকে ফলো করছে, এটাই হলো ইম্পর্টেন্ট। কে কাকে ফলো করছে? আচ্ছা আচ্ছা। যেমন রবি ফলো করছে বৃহস্পতিকে, আবার বৃহস্পতি ফলো করছে চন্দ্রকে। তার মানে রবি যখন বৃহস্পতিকে ফলো করছে, বৃহস্পতির যত পজিটিভ গুণ রয়েছে সেটা রবি গ্রহণ করবে। হুম। এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খুব সুন্দর প্রেডিকশন করতে পারি। রবি মানে কি পিতা, আবার রবি মানে হচ্ছে পুত্র, তাই না, সন্তান। তো পিতা মানে কি? পিতা কাকে ফলো করছে? বৃহস্পতিকে ফলো করছে। এখান থেকে আমরা একটা প্রেডিকশন করতে পারি, সেটা হলো তার বাবা, এই জাতকের বাবা একটু বাবা। আধ্যাত্মিক হবে, হুম। এর বাবা জ্ঞান চর্চা করবে, এর বাবা বৃহস্পতি যত গুণাবলী রয়েছে সেগুলোকে সে একসেপ্ট করবে, গ্রাস করবে, রিসিভ করবে।
অথবা পুত্র, অথবা ওই জাতকের পুত্র, সেও কিন্তু বৃহস্পতির পজিটিভ গুণগুলোকে সেই রিসিভ করবে। ঠিক আছে। আর বৃহস্পতি কাকে ছেড়ে গেছে? বৃহস্পতি রবিকে ছেড়ে চলে যাচ্ছে। তার মানে বৃহস্পতি রবিকে খুব একটা ফলো করবে না। ঠিক আছে, তো সে কাকে ফলো করবে? সে মুনকে ফলো করবে, চন্দ্রকে ফলো করবে। ঠিক আছে। মা। মা, মুন মানে হ্যাঁ, তো মা। মা। হ্যাঁ। তাহলে এই চন্দ্রকে ফলো করবে, এবং চন্দ্রের যতগুলা গুণ রয়েছে বা চন্দ্রের যতগুলা কারকতা রয়েছে এগুলো বৃহস্পতির মধ্যে চলে আসবে। তাহলে বৃহস্পতি হচ্ছে বা জাতক নিজেই, কারণ ব্যক্তি হিসেবে যদি আমরা বিচার করি, বৃহস্পতি জাতক হচ্ছে নিজেই জীবকারক গ্রহ, আত্মকারক বা সরি জীবকারক, জীবলগ্ন। তাহলে বৃহস্পতি কাকে ফলো করছে? চন্দ্রকে ফলো করছে। তার মানে এই জাতক তার মাকে বেশি ফলো করবে। তার মায়ের মধ্যে যত গুণগুলো রয়েছে, মন মানসিকতা বা মা, তো প্রত্যেকটা প্ল্যানেটের কিছু জীবগত উপাদান আছে, আবার অজীবগত উপাদান রয়েছে। জীবগত মানে হচ্ছে প্রাণীবাচক আর কি, যেমন মা হচ্ছে প্রাণী। কিন্তু মন কি? মন তো আর প্রাণী না, মন হচ্ছে আপনার বস্তুবাচক কারকতা আর কি। কারকতা দুই রকম হয়, একটা হলো জীব বা প্রাণীগত, আর একটা হলো অজীব। তাহলে বৃহস্পতির মন চন্দ্রকে ফলো করার অর্থ হচ্ছে, চন্দ্র মানে পুষ্টি, চন্দ্র মানে হচ্ছে মন মানসিকতা, ট্রান্সফার, পরিবর্তন, এই বিষয়গুলো জীবের ক্ষেত্রে ঘটতে পারে। অর্থাৎ এই জাতক কিন্তু তার জীবনের জন্মস্থান, মানে যেখানে তার কিন্তু বেড়ে ওঠা, তার ভিন্ন জায়গায় হবে। অর্থাৎ ট্রান্সফার হবে আর কি, পরিবর্তনটা হবে। না, বদনামের ভাগিদারও হবে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে, কারণ চন্দ্রমাণি বদনাম, চন্দ্রমাণি হচ্ছে আপনার ওই যে হ্যাঁ ফুড জাতীয় যা যা কিছু রয়েছে আর কি। তবে এখানে অনেক কারকতা, সব কারকতাকে আপনি নিতে পারবেন না। প্রাসঙ্গিক যেগুলো আমার ম্যাচিং এর সাথে যাবে সেই বিষয়টাই আমরা নেব। কারণ কোনটার সাথে কোনটা যাবে সেটা আস্তে আস্তে আপনাদের ওই জ্ঞানটা হয়ে যাবে। ঠিক আছে। যেমন কথার কথা আমি যদি বলি একটা শব্দ, সেটা হচ্ছে ফুল। ঠিক আছে। এই ফুল হচ্ছে আমার মূল শব্দ। এবার আমি আপনাকে বললাম, আমি হুম। অপশন দিলাম নিচের কোনটি ম্যাচিং হয়। তো আমি এখানে দিলাম ধরেন আপেল, আপেল একটা শব্দ দিলাম। তারপর আমি একটা দিলাম কদম, একটা শব্দ দিলাম। আর একটা শব্দ দিলাম ধরেন কি বলা যায়, একটা শব্দ কি দিলাম, মোবাইল ফোন। ঠিক আছে, মোবাইল দিলাম। আর একটা শব্দ দিলাম বল। তাহলে বলেন তো এখন ফুলের সাথে কোন ওয়ার্ডটা? কদম। ভেরি গুড, কদম। তাহলে আমি কদমটাকেই অ্যাকসেপ্ট করব, বাকিগুলোকে আমি রিজেক্ট করে দেবো। কারণ ফুল মানে হচ্ছে কদম এক ধরনের ফুল, এই যে এটা হচ্ছে অ্যানালজি বা পারমিশন কম্বিনেশন। আচ্ছা আচ্ছা। বাকিগুলোকে আমি অ্যাভয়েড তাহলে করে দিই। বলা যেতে পারে যে স্যার, যে প্রতিটা গ্রহেরই তো একের অধিক অনেকগুলো কারকতা আছে। এখন আমাকে দেখতে হবে আমি যার হাত দেখছি বা জাতক জাতিকার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ যাচ্ছে, তার সাথে কতটা মিলতেছে, ওই কারকতাটাই শুধু নেব, আর বাকিগুলো আমি নেব না দেখি। রাইট, রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, অর্থাৎ আমরা যে না যে টপিকের বিচার করছি, ধরেন কারো মন বিচার করছি, আমি মন মানসিকতা বিচার করছি, তো সেক্ষেত্রে মন মানসিকতার সাথে কোন কোন কারকতাগুলো যাবে সেটা আমরা দেখব। যেমন ধরেন মঙ্গলের সাথে যদি চন্দ্রের কানেকশন হয়, জাতিকা জাতক জাতিকা কি হয় বলেন তো? মঙ্গলের তো অনেক কারকতা রয়েছে। মঙ্গল মানে পুলিশ, মঙ্গল মানে আর্মি প্রশাসন, হ্যাঁ, মঙ্গল মানে হচ্ছে যোদ্ধা, মঙ্গল মানে হচ্ছে দুর্ঘটনা। তো আমরা কি নেবো এগুলো সব? না। না। কি নেবো তাহলে? আমার মনের সাথে রিলেটেড কোন ওয়ার্ড গুলা, তাহলে মনের স্যার, সাথে সেটা ওয়ার্ড। কি মানসিকতা নেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ। উগ্র মন মানসিকতা যদি মনের যে 100-এ 100, মানে একদম আপনি 100-তে 100 পেয়েছেন। ঠিক আছে, 100-তে 100 পেয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে চন্দ্র মানে মন বা মানসিকতা, আর মঙ্গল মানে হচ্ছে তেজ, উগ্র কিংবা রাগ। ঠিক আছে। তাহলে রাগ, উগ্র তো কার সাথে রিলেটেড? মনের সাথে রিলেটেড তো। তো ঠিক যেমন ফুলের সাথে কদমের রিলেশন, তো একইভাবে হ্যাঁ। চন্দ্রের সাথে আমি চন্দ্রমঙ্গল কানেকশনে বলতে পারবে জাতক জাতিকা তেজি হবে, রাগী হবে। ঠিক আছে, ছটফটে প্রকৃতির হবে, বা সাহস থাকবে, দুঃসাহস থাকবে। হ্যাঁ, সাহস দুঃসাহস না, ঠিক সাহস থাকবে আর কি। দুঃসাহস হলে আবার কিন্তু রাহু লাগবে। হ্যাঁ, এইটা মানে সিম্পল, একদম সিম্পল ক্যালকুলেশন, কোনো ভাবটাব কিচ্ছু লাগবে না। এখানে কোনো আমাদের লগ্ন নাই, কোনো ভাব নাই, কিচ্ছু নাই, খালি চন্দ্রমঙ্গল কানেকশনে বলে দিচ্ছি জাতক জাতিকা রাগী হবে। এটাই হচ্ছে বিএনএন এর মানে কি বলা যায় ক্যারিশমেটিক একটা ব্যাপার আর কি, বা বিএনএন পদ্ধতিটা আসলে অনেকটা প্ল্যানেট বেসড ভাবও আছে এখানে, রিগনারিতে অবশ্য ভাব, সেটাও অবশ্য দেখাবো, ভাব বিচার করেও করা যায়। স্যার, এক্ষেত্রে
দেখা যায় কেউ যদি কর্ম বিচার করে তাহলে চন্দ্রের সাথে মঙ্গলের একটা কানেক্ট হলো। না না না, সেক্ষেত্রে বলা যায়। এখানে একটু একটু ওয়েট। আপনি কি বিচার করছেন? কর্ম, তাই না? হ্যাঁ, কর্মকারক গ্রহ কোনটি? এটা হচ্ছে কর্মকারক গ্রহ শনি। শনি, তাহলে শনি তো অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এবার আসেন কর্মের প্রকৃতি। এবার প্রকৃতি বিচার করবেন, মানে কি ধরনের কর্ম করবেন। তো ধরলাম শনির সাথে আপনি চন্দ্রকে পেলেন, মানে ডিগ্রিগত ভাবে পরে, হ্যাঁ। গ্রহ হ্যাঁ, অনেক থাকতে পারে, বাট আমরা মূলত তিনটা গ্রহ নেব প্রথমত। সেটা আমি দেখাবো সামনে কর্ম বিচারে। তাহলে শনি হচ্ছে কর্ম, আর চন্দ্র হচ্ছে প্রকৃতি। কিরকম প্রকৃতি? চন্দ্র মানে যে ট্রাভেলিং, চন্দ্র মানে ফুড বিজনেস বা খাবারের খাদ্য সংক্রান্ত, ট্রান্সপোর্ট সংক্রান্ত, ভ্রমণ জাতীয়। তার মানে আমরা এক্ষেত্রে বলতে পারি এই জাতকের কর্মটা হবে ভ্রমণের সাথে রিলেটেড। ঠিক আছে, অথবা বলতে পারি জলের সাথে রিলেটেড, অথবা খাদ্য সাথে রিলেটেড। এই এই যে মঙ্গল, সাথে যদি মঙ্গলকেও পাই, তাহলে আমরা বলতে পারবো এই জাতক বা জাতিকা এই আগুন এবং জলের যে কম্বিনেশন, অর্থাৎ গরম জল, গরম জলের সাথে রিলেটেড। তার মানে সে খাদ্য বিজনেস সাথে যুক্ত হতে পারে, অথবা দেখা গেল কি সে আর্মি প্রশাসনের সাথে যুক্ত হতে পারে, বা দেখা গেল কি সেই নৌবাহিনীর সাথে যুক্ত হতে পারে। কারণ নৌবাহিনী কেন বলছি, দেখুন মঙ্গল মানে ইউনিফর্ম। মঙ্গল মানে হচ্ছে সবসময় একটা ইউনিফর্ম পরিধান করে যে গার্ড, বা যে ধরনের চাকরি বাকরি, উচ্চ পদস্থ বিভিন্ন কমান্ড, সেটা মঙ্গলকে নির্দেশ করে। আর চন্দ্র মানে জল, তার মানে আর্মিরা নৌবাহিনী, জল। নৌবাহিনীরা জলের মধ্যে থাকে, তাদের জাহাজ নামায়, সেখানে তারা কিন্তু ড্রেস পরিধান করে বা একটা ইউনিফর্ম রয়েছে। সেখানেও আপনার বিভিন্ন লেভেলের হ্যাঁ, হ্যাঁ, পদমর্যাদা রয়েছে। হ্যাঁ, যেমন অ্যাডমাইরাল রয়েছে, ক্যাপ্টেন, বিভিন্ন রকমের মর্যাদা রয়েছে। তো এগুলো কার সাথে? চন্দ্রমঙ্গল কানেকশন আমরা পাই, এবং সেই সাথে শনি কানেক্টেড হয়েছে। তার মানে এই জাতক জাতিকা কি ধরনের পেশায় যাবে সেটা আমরা একটা অনুমান করতে পারছি বা একটা হিসাব করতে পারছি। যদিও বা আরো অনেক বিস্তৃত অনেক কিছুই আছে, যেটা আমরা সামনে বুঝবো। আপাতত বেসিকলি আমি এটাই বোঝাতে চাচ্ছি, যে একটা প্ল্যানেটের সাথে আরেকটা প্ল্যানেটের কানেকশনে খুব রেজাল্ট হয়। আগে দেখতে হবে কানেকশনটা কি ধরনের কানেকশন, সেটা কি 1-5-9 কানেকশন, নাকি 3-7-11, না 2-12। যদি 1-5-9 কানেকশন হয় সেটাকে আমরা আগে দেখবো, কারণ সেটি আমাদের রেজাল্ট দেবে কত, 100% রেজাল্ট দেবে। আর যদি 3-7-11, যেটা অপোজিট ডিরেকশন বলা হয়, মানে ধরলাম অপোজিট বলতে কিরকম, পূর্বের অপোজিট কি পশ্চিম, আর উত্তরের অপোজিট কি দক্ষিণ। তাহলে আহ 3-7-1-5-9 যেগুলো থাকবে সেম ডিরেকশন, আর 3-7-11 যেটা থাকবে এটা পুরাই অপোজিট হয়ে যাবে। দেখুন কালপুরুষের চক্রের আমরা 3 নম্বর, 7 নম্বর, 11 নম্বর সম্পূর্ণ উল্টা। আচ্ছা বলেন তো মেষ রাশির দিক কি? পূর্ব দিক। পূর্ব দিক। পূর্ব দিক। ঠিক তার অপোজিট 7 নম্বর রাশি কোনটা? তুলা রাশি। তুলা রাশি হ্যাঁ, পশ্চিম। তা তুলা রাশি পশ্চিম হবে, বুঝে যাচ্ছে। পূর্বের উল্টাটা কি? পশ্চিম। হ্যাঁ, তারপরে যখন 3 নম্বরটা পশ্চিম হবে, 11 নম্বর যা হচ্ছে যেটা, ওটাও পশ্চিম হবে। সিম্পল ব্যাপার। তাহলে যদি 3-7-11-তে কানেকশন পাই, তাহলে সেটা আমাদের রেজাল্ট কম কম দিবে, একটু 75%। একটু কম, মানে জোরালো খুব একটা কানেকশন না। জোরালো বলবো আমরা 1-5-9 কানেকশনটা। এই জন্য সবার আগে আমরা 1-5-9-কে দেখবো। যদি 1-5-9 কোনো প্ল্যানেট না থাকে, তাহলে আমরা সেকেন্ড অপশনে যাব, অর্থাৎ 3-7-11-তে যাব। 3-7-11-তেও যদি না পাই, তাহলে আমরা 2-12-তে যাব। ঠিক আছে, কোনো না কোনো ভাবে কানেকশন পেলেই হলো। তবে 1-5-9 কানেকশনটা সবার আগে দেখবো, কারণ এটা বেশি জোরালো ফল দেবে, রেজাল্টটা বেশিরভাগই মিলবে। হ্যাঁ। আচ্ছা, এবার আসুন রিয়ার এবং ফ্রন্ট মানে কি, যেটা সামনে, যেটা ভবিষ্যৎ, সেটা হচ্ছে 2 নম্বর। আর যেটাকে ফেলে এসেছে সেটা হচ্ছে 12। তো সেটি কত? সেটি 25 থেকে 50% আমাদেরকে দেবে আর কি। সরি, এখানে আচ্ছা, সাইন এক্সচেঞ্জ কোনটা? এটাও 100%। দেখুন আরেকটা জোরালো পেয়েছি, খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে আমাদের এখানে এই দুইটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো, একটা হলো সাইন এক্সচেঞ্জ এবং একটা হচ্ছে 1-5-9। সাইন এক্সচেঞ্জ মানে কি? এটা তো জানেন অলরেডি, ক্ষেত্র বিনিময়। একটি গ্রহ যখন আরেকটি গ্রহের রাশিতে বসে থাকে, তখন উভয়ের সাথে একটা সংযোগ তৈরি হয়, এটাকে বলা হয় সাইন এক্সচেঞ্জ বা ক্ষেত্র বিনিময়। এটি আমাদের 100% রেজাল্ট দেবে। সেক্ষেত্রে খুব চমৎকার। ধরলাম কথার কথা, বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে, আর শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে। তাহলে কি হলো? একজন আরেকজনের সাথে ক্ষেত্র বিনিময় হলো। আর এই ফলে বৃহস্পতি এবং শুক্রের একটা সংযোগ তৈরি হলো। ঠিক আছে, তো সংযোগের রেজাল্ট কি হতে পারে? ধরলাম বৃহস্পতির পরে যুক্ত হলো শুক্র। যে শুক্র, বৃহস্পতি কার দিকে যাচ্ছে? শুক্রের দিকে।
তাই শুক্র মানে কি? শুক্র মানে অর্থ। আর বৃহস্পতি মানে জাতক নিজেই। তার মানে জাতক নিজেই অর্থের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তার জীবনে অর্থের আবির্ভাব ঘটবে, টাকা পয়সা কামাবে প্রচুর। আবার শুক্র মানে সৌন্দর্য, তার মানে জাতক জাতিকা সুন্দর হবে, খুব মানে হ্যান্ডসাম হবে এবং সৌন্দর্য প্রিয় হবে। ঠিক আছে। শুক্র মানে সুখ, জড়জাগতিক যত সুখ সেগুলো শুক্রকে বোঝায়। তাহলে এই জাতক বা জাতিকা সুখ পাবে লাইফে। ঠিক আছে। এবং এটি এক্ষেত্রে স্যার মিনিমাম হয় সেটা খুব স্ট্রং আপনার কম্বিনেশন না স্যার? কোনটা? ক্ষেত্রে ক্ষেত্রে কি? বিনিময়। হ্যাঁ অবশ্যই, যে বললাম আচ্ছা 100% রেজাল্ট দেবে। ওই ট্রাইনের মতো আর কি, মানে 1 5 9 বা ত্রিকোণ যেটা, তার মতো রেজাল্ট দেবে, স্ট্রং কানেকশন। আর মাঝখানে যে দুটা অর্থাৎ 2 12 কিংবা 3 7 11, এদের পার্সেন্টেজটা কম, মানে 2 12টা সবচেয়ে বেশি কম, কিন্তু 3 7 11টা মোটামুটি 75% রেজাল্ট দেবে। ক্লিয়ার তো এতটুকু? আচ্ছা কি ব্যাপার? ওকে। আচ্ছা তাহলে এখন দেখলাম এতটুকু, এবার আসুন আমাদের রাহু কেতুর ব্যাপারটা কি। আমরা জানি রাহু কেতু সবসময় রেট্রোগেট হয় অলওয়েজ। এই কারণে তার দৃষ্টিটা আমরা কিভাবে আসপেক্টটা বিচার করব, তখন সেক্ষেত্রে 1 5 9 এবং দ্বিতীয় আসপেক্ট সবচেয়ে বেশি জোরালো। এই ক্ষেত্রে আমরা তার 7 আসপেক্টটা আমরা হিসাব করব না, 1 5 9 করবো এবং দ্বিতীয়, এবং সেটা ক্লক ওয়াইজ। ঠিক আছে। কারণ 1 5 9 কি ক্লক ওয়াইজ ধরলো যেমন, অ্যান্টি ক্লক ওয়াইজ ধরলো তেমনটাই হবে, শুধু সেকেন্ড আসপেক্টটা একটু ঘড়ির চেঞ্জ উল্টো হয়ে যাবে। দিকে। ঠিক আছে, এই জন্য লিখলাম যে কোনো গ্রহ রেট্রোগেট হলে তার দৃষ্টিও ক্লক ওয়াইজে দেখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো ক্লক ওয়াইজ মানে কি, ঘড়ি যেভাবে ঘুরে আর কি, আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ দেখবো না, ঘড়ির মতোই দেখবো। এই গেল আসপেক্ট বা কানেকশন। এবার আমরা দৃষ্টি যদি বিচার করেন আপনার, যে আমরা যদি ভাব দিয়ে বিচার করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দৃষ্টি বিচার করি, তাহলে শুধুমাত্র সপ্তম দৃষ্টিটাই হচ্ছে আমরা নেব। দৃষ্টি বলতে শুধু সপ্তম দৃষ্টিটাই আমরা নেব বিএনএন পদ্ধতিতে। আর এর আগে বাকি যা দেখিয়েছি এগুলো অ্যাকচুয়ালি দৃষ্টি নয়, এগুলো হচ্ছে কানেকশন বা আসপেক্ট। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার স্যার। এক্ষেত্রে স্যার রাহুর দ্বাদশ দৃষ্টিটা ধরা যাবে না, না স্যার বিএনএ? হ্যাঁ হ্যাঁ। রাহু দ্বাদশ দৃষ্টি যেহেতু উল্লেখ আছে না 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 আহ না না না, সেক্ষেত্রে রাহুর দ্বাদশ দৃষ্টি নেই। রাহুর একমাত্র সেকেন্ড আসপেক্ট, রাহু এবং কেতু দ্বিতীয় দৃষ্টিটাই জোরালো। এখানে আপনার ইয়েতে সেক্ষেত্রে কিন্তু আপনি যে নোট দিয়েছেন, কিন্তু নোটে কিন্তু সম্ভবত দেখছিলাম বলে দ্বাদশ দৃষ্টি এবং দ্বিতীয় দৃষ্টি ধরা হয় একটু ওয়েট। নোটে। হ্যাঁ আবার একটু বলুন তো কি বলছিলেন। স্যার আপনি যে নোট দিয়েছেন না, রাহু রাহুর কিন্তু দ্বিতীয় এবং দ্বাদশ 1 5 9 2 দ্বাদশ সম্ভবত এই দৃষ্টিগুলো ধরা হবে। এটা একটু লিখেছিলেন কি স্যার? আচ্ছা ওইটা যে নোটটা দিয়েছিলাম ওটা হচ্ছে বৈদিক সিস্টেমের নোট। আচ্ছা আচ্ছা। বৈদিক অ্যাস্ট্রোলজিতে যে দৃষ্টি ধরা হয় রাহু, সেক্ষেত্রে দ্বাদশটাকে ধরা হচ্ছে, কিন্তু বিএনএন কিন্তু একটু দ্বাদশটা রেজাল্ট খুব একটা পাওয়া যায় না, দ্বিতীয় রেজাল্টটা বেশি পাওয়া যায়, এই জন্য দ্বিতীয় অ্যাসপেক্টটাকে আমরা বেশি জোরালো ধরছি। আর রাহু কেতুর সপ্তম দৃষ্টি নাই, কোনোভাবে সপ্তম দৃষ্টি নাই। হ্যাঁ, সপ্তম দৃষ্টি তো ধরা হয় না 1 5 9 এবং 2। দুই। স্যার উদাহরণস্বরূপ কোন এক রাহুটা বসে থাকলো মকর রাশিতে, হ্যাঁ। উদাহরণস্বরূপ, এটা কি দ্বিতীয় দৃষ্টিকে আমি ধনু রাশিতে ধরবো নাকি কুম্ভ রাশিতে ধরবো? না না না, দ্বিতীয় দৃষ্টি কুম্ভ কেন ধরবেন, দ্বিতীয় হচ্ছে আপনার ধনু হবে, কারণ রাহু তো রেট্রোগেট। আচ্ছা আমি যে চ্যাট বক্সে ওই নোটটা দিছি ওইটা মনে হয় স্যার ওই যে আপনার বেদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমটা দিছে। এটা বিএনএন না, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইটাও ওই যে, ওই যে উনি যেটার কথা বললো আর কি। হ্যাঁ ওখানে হচ্ছে বৈদিক সিস্টেমের নোট দিয়েছিলাম। ঠিক আছে, বিএনএন নোট গুলো এখনো শুরু করিনি, এগুলো দেবো আস্তে আস্তে। আচ্ছা তাহলে দৃষ্টি আমরা সমসপ্তম দৃষ্টি ধরবো সকল প্ল্যানেটের। রাহু কেতুর কোনো সপ্তম দৃষ্টি নেই, কারণ রাহু যেখানে বসবে তার সমসপ্তমে কেতু এমনিতেই বসবে। স্যার কেতুর কি কোনো দৃষ্টি নেই? কেতু দৃষ্টি? আচ্ছা
কেতুকে আসলে অন্ধ প্ল্যানেট বলা হয়, ঠিক আছে, কেতুকে অন্ধ প্ল্যানেট বলা হয় আর কি। তো কেতুর দৃষ্টি তো অবশ্যই আছে, দৃষ্টি বলতে কানেকশন, যে 1 5 9 2 এগুলো কেতুর ক্ষেত্রেও ধরবো না, কিন্তু তো সমসপ্তম। কেতুর ক্ষেত্রে ধরা যাবে না? হ্যাঁ, এই যে বললাম না, রাহু এবং কেতু দুইটাই তো লিখেছি। রাহু হ্যাঁ কেতু, হ্যাঁ। তাদের কি রয়েছে 1 5 9 এবং দ্বিতীয় আসপেক্ট অনলি আছে, অনলি অনলি, ঠিক আছে, আর 7 আসপেক্টটা নাই, মানে সপ্তম দৃষ্টি নেই। আর মনে রাখবেন, রাহু কেতু কখনো একই সাথে যে গ্রহ রাহু পাবে, কেতু কি ঠিক সেটা পাবে না। তার উদাহরণটা দিই, যেমন ধরুন, আহ wait, আমি এখান থেকে বুঝাই। কথার কথা ধরলাম, এখানে একটা ঘর আঁকলাম, ছক আঁকলাম আমি। তাহলে যে প্ল্যানেট রাহুকে পাবে, সেই প্ল্যানেট কখনো কেতুকে পাবে না একই সাথে। ধরলাম কথার কথা এখানে। রাহু যে প্ল্যানেটে বসে তার অপোজিটে তো কেতু বসে, তাই না? রাইট রাইট। যেমন এখানে বৃহস্পতি আছে, তো বৃহস্পতির সাথে রাহু যুক্ত হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন এখন হ্যাঁ। বৃহস্পতি কাকে পেলো, রাহুকে পেলো, তাহলে একটা কানেকশন তৈরি হলো বৃহস্পতি প্লাস রাহু। তো তার সমসপ্তমে কে কেতু আছে না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ। কি তাহলে কি আমরা কেতুকে একসাথে রাখবো সেভেন্থে এভাবে? না স্যার। না, এইটা কখনোই হয় না। কারণ যে গ্রহ রাহুকে পাবে, সেই গ্রহ কোনোদিন আর কেতুকে পাবে না। কেন পাবে না? কারণ রাহুর অপোজিটে কেতু অলওয়েজ থাকে, সুতরাং কেতুকে এখানে আমরা ধরবো না, আর শুধু রাহু আর আহ, বৃহস্পতিকে ধরবো। ঠিক আছে। বিশেষত হচ্ছে স্যার, সপ্তম দৃষ্টিটা ওইখানে তো কেতুর বৃহস্পতির উপর পড়বে না এবং রাহুর উপর পড়বে না। রাহু কেতু তো অলওয়েজ একসাথে। দৃষ্টি হ্যাঁ, ভাগ করে দিবে। সমসপ্তম দৃষ্টি এই জন্য ধরা হয় না, রাহু কেতু কোনো সমসপ্তম দৃষ্টি নেই। স্যার, এক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি কিন্তু কেতুর উপর পড়বে, তাই তো? বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি আছে, হ্যাঁ এটা ঠিক আছে, বৃহস্পতির দৃষ্টিটা কেতুর উপর পড়বে, এটা ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমাদের আরেকটা সূত্র বলি, যে বিএনএন পদ্ধতিতে যখন বলা হচ্ছে বৃহস্পতি যে ঘরে থাকবে, যার ঘরে থাকবে, মানে একসাথে যখন একই সাইনে থাকবে আর কি, তখন তাকে আমরা বেশি জোরালো ধরবো। আর এর সমসপ্তমে যেটা থাকবে কেতু, তাকে আমরা নিতে পারবো না। কথার কথা ধরলাম এই যে শনি, শনির সাথে ধরলাম রাহু আছে, সমসপ্তমে কাকে পাচ্ছে, কেতুকে পাচ্ছে। এখানে দু রকম রেজাল্ট হয়। শনির সাথে যখন কেতু আসবে, তখন তার চাকরি বিচ্ছেদ ঘটবে, বা তার চাকরি চলে যাবে বা হারিয়ে ফেলবে, বা চাকরিতে মন মানসিকতা বসবে না, কারণ কেতু মানে তো বাধা বিপত্তি বিচ্ছেদ। আবার শনি প্লাস রাহু যদি হয়, তখন হয় গোলামি যোগ, তখন তারা চাকরি করবে, কারো না কারো আন্ডারে লো পেড জব করবে। তো এখন দুটা কি পরস্পর যায়? না। যায়। শনির দৃষ্টিটা কেতুর উপর পড়বে, কিন্তু কেতুর উপর যদি পড়েও স্যার, কিন্তু রাহুর দৃষ্টিটা কেতুর উপর পড়বে না, শনি এবং দৃষ্টি কেতুর কেতুর দৃষ্টিটা উপর শনির উপর পড়বে। পড়বে, ঠিক আছে, সেটা যদি আমরা ভাব দিয়ে দৃষ্টি বিচার করি, কিন্তু আমরা যখন গ্রহগত ভাবে কানেকশন বিচার করব, তখন আমরা কানেকশন শনির সাথে কেতু কখনো লিখতে পারবো না। এই রেজাল্টটা খুব একটা দেবে না, ঠিক আছে। তো আমরা কোনটাকে ধরবো, যেহেতু একই সাইনে যেটা আছে ওইটাকেই ধরে নেব। শনি রাহু। হ্যাঁ, শনি রাহু, এটাই জোরালো, এটাকে ধরে নেব। ম্যাক্সিমাম ছকে দেখবেন যে যারা চাকরি করবে জীবনে, তারা অবশ্যই শনির সাথে রাহু কানেক্টেড কোনো না কোনো ভাবে। এরা ব্যবসার চেয়েও চাকরি করবে, এদেরকে চাকরি করতেই হবে কারো না কারো আন্ডারে, এবং প্রথম দিকে লো পেড থাকবে। কিন্তু যখন শনির দ্বিতীয় রাউন্ড স্টার্ট হবে, বলতে কি ওই যখন 30 বছর পর আর কি, তখন আমরা শনি দ্বিতীয় গতি লাভ করে আর কি, বা একটা রাউন্ড শেষ করে, তখন তার শনি পাওয়ারফুল হয়। ঠিক আছে, তো পাওয়ারফুল হওয়ার কারণে তখন তার কিন্তু উচ্চ পদে চলে যায় সে, তখন তার ইনকাম লেভেল বেড়ে যায় এবং সেই আর লো পেড থাকে না, ভালোই মোটামুটি স্যালারি পায় আর কি। তবে শনি অবশ্যই পরিশ্রম করাবে, কারণ শনির কাজই হচ্ছে আপনাকে স্ট্রাগল করাবে, পরিশ্রম করিয়ে তারপর অর্থ দেবে আপনাকে। ঠিক আছে, তো আমরা যেখানে ছিলাম আবার সেখানে আসি। তাহলে আমরা সমসপ্তম দৃষ্টি রাহু কেতুর কোনোভাবেই পাবো না,
আর বাকি সকল প্ল্যানেটের সমসপ্তম দৃষ্টিটা জানি পাবো। আর কানেকশন পাবো কোনটা, 1 5 9, 3 7 11, 2 12 এবং সাইন এক্সচেঞ্জ, এই 4 ধরনের কানেকশন আমরা পাবো। ওকে। তো এবার আমরা একটা, যে আস্তে আস্তে বিএনএন যোগগুলো আপনাদেরকে এবার দেবো, নোটস সহ দেবো, সবকিছুই এখন ইজিলি পারবেন। তো প্রথম যোগ যেটা হয়, ধরলাম বৃহস্পতির সাপেক্ষে 1 5 9 সূর্য বা রবি রয়েছে। তাহলে সূর্য বা রবি থাকার কারণে যে যোগটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? খুব চমৎকার করে, এই যোগের নাম হচ্ছে জীবাত্মা সংযোগ। এটা যোগ নাম হলো, এটার নাম হচ্ছে জীবাত্মা সংযোগ। কেন জীবাত্মা বলা হচ্ছে? এটা কি আমি আগে বলেছিলাম কিনা জানি না, হয়তো বলেছি। কারণ বৃহস্পতি মানে জীব, আর সূর্য মানে আত্মা। তাহলে জীবের সাথে আত্মার একটা যোগ তৈরি হচ্ছে, তার মানে জীবাত্মা সংযোগ। অথবা এটাকে আমরা বলি পপুলারিটি যোগ। পপুলারিটি মানে কি? জনপ্রিয়তা। কারণ রবি মানে কি? চারিদিকে ছড়িয়ে পড়া, আলোর মতো একদম। রবি আলো তো সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই কারণে আমরা রবির সাথে যখন জুপিটারের কানেকশন হয়, জুপিটার মানে জীব নিজেই, তাহলে জীব কি হবে? আলোর মতো ছড়িয়ে পড়বে, বা সমাজে বিভিন্ন ক্ষেত্রে তার নাম ডাক যশ খ্যাতি প্রতিষ্ঠা জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এটা এই জন্য এটাকে বলা হয় পপুলারিটি যুগ। তো এরপর বলা হচ্ছে কি, দ্য নেটিভ উইল হ্যাভ ইনটুইটিভ এবিলিটি টু বিকাম আ ফেমাস ইন ভেরিয়াস ফিল্ডস অফ দ্য ওয়ার্ল্ড। দেখেন, এই ফলে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে কি, যে নেটিভ নিজেই, তার মধ্যে একটা ইনটুইটিভ পাওয়ার থাকবে মারাত্মক লেভেলের। মানে ইনটুইটিভ বলতে তো আপনারা জানেন অলরেডি, তার অনুমান শক্তি থাকবে, তার মধ্যে একটা ইনটিউশন কাজ করবে, সজ্ঞা প্রজ্ঞা, ঠিক আছে। মানে বিশেষ করে অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য যেটা দরকার আর কি, অ্যাস্ট্রোলজাররা তো ভালো ইনটিউটিভ পাওয়ার থাকতে হয়। তো আরেকটা বিষয় হচ্ছে, তার আত্মজ্ঞান প্রতিষ্ঠা হবে। ওই জাতক অবশ্যই আত্মজ্ঞান পাবে, কারণ বৃহস্পতি, রবি মানে আত্ম, আর বৃহস্পতি মানে জ্ঞান। তাহলে আত্মা সম্পর্কিত জ্ঞান, তার মানে সেই স্পিরিচুয়ালিটি অবশ্যই প্র্যাকটিস করবে, বিভিন্ন ধর্মীয় শাস্ত্র আদি, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার গুলো স্টাডি করবে। তারপরে দে হ্যাভ ক্লারভেন্স, বোঝেন? স্যার সাথে একটা কোশ্চেন ছিল, যদি এখানে সান প্লাস জুপিটার আর যদি কেতু থাকে সেক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা আচ্ছা, কেতু যদি কেতু একই হাউসে থাকে তাহলে কেতুকে আমরা ধরে নেব। ওটাও আসতেছে, ওটাও আসতেছে, ওটা ধ্বজাকীর্তি যোগ হবে, ঠিক আছে, ধ্বজাকীর্তি যোগ একটু পরে দেখাবো। বা পতাকা যোগ তৈরি হবে, এটা তো অবশ্যই। কেতু মানে আধ্যাত্মিক কেতু তো অবশ্যই কি হবে, মানে কেতু কাকে ফলো করছে, মানে সান কাকে ফলো করছে? কেতুকে। তো, তখন কি হয়, বাবার ঋণ থাকে। হুম। এবং সেই ঋণের বোঝাটা কাকে বইতে হয়? জুপিটারকে। কারণ জুপিটারকে উভয়কে ফলো করতেছে। দেখা গেল কি, বাবা ঋণ রেখে মারা গেলেন, তখন তার ঋণটা শোধ করতে হবে কাকে? জুপিটারকে, অর্থাৎ ব্যক্তি নিজেকেই। এটা একটা বিষয়। তার আরেকটা আধ্যাত্মিকতা তো অবশ্যই রয়েছে, কেতু মানে স্পিরিচুয়াল, আর রবি মানে আত্মজ্ঞান। এই সংক্রান্ত বিষয়ে জাতকের জ্ঞান থাকবে। এখানে কি জুপিটার ভাব থাকলে কোন ঘরে তো বসে আছে ওইটাও দেখতে হবে? ধরেন এটা দশম হাউসে আসছে, তখন না কি আমাকে দশম না হাউসের যে কারো এইগুলা ওইগুলাকে ধরে নিতে হবে? না না না, একদম না, একদম না। দশম হাউসটা আমরা এখন বিচার করব না। দশম হাউস শুধু কর্মের ক্ষেত্রে শনির দশম দৃষ্টি বিচার করা হয়। বাকি সব ক্ষেত্রে আমরা 1 5 9 হিসাব করবো। এই যে এতক্ষণ যতগুলো কানেকশন বলছি সব 1 5 9, ঠিক আছে। 1 5 9 ওকে। প্রথমে দেখবো, দ্বিতীয় দেখবো আমরা সাইন এক্সচেঞ্জ, আর তৃতীয় নাম্বার দেখবো 3 7 11, আর চতুর্থ হচ্ছে 2 12। আচ্ছা। তো আচ্ছা বলুন এই স্যার বিষয়ে। বিজ্ঞানী তাহলে শুধু এই কনস্ট্যান্ট দেখলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সিম্পল। ক্লারভয়েন্স বুঝেন? ক্লারভয়েন্স আশা জি আপনি? তাহলে স্যার এই ষষ্ঠ ভাব দশম ভাব একাদশ ভাব না দেখলে? স্যার হ্যাঁ। স্যার এখন লিখতেছি না, একটু স্যার নোট দিন তো, গতবার নোটটা পাইনি। আচ্ছা আচ্ছা, ক্লাস করেন, ক্লাস করেন, নোট সবই হবে, হ্যাঁ, আগে ক্লাসটা করেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, স্যার। ক্লারভয়েন্স মানে কি? ক্লারভয়েন্স মানে হচ্ছে কি, ওই অলৌকিক শক্তি আর কি, বা এক ধরনের মাইন্ড কন্ট্রোলের যে শক্তিগুলো থাকে, শক্তি মাইন্ড দিয়ে কাউকে চেঞ্জ করা, এই যে বিদ্যাটাকে বলে ক্লারভয়েন্স। দ্য নেটিভ হ্যাজ কারিশমা। দেখেন, পলিটিক্যাল কিংবা পার্সোনাল, এরা পলিটিক্যাল সাথে যুক্ত থাকে, কারণ সান কিন্তু পলিটিক্যাল, রাজনীতির সাথে যুক্ত। এই কারণে জুপিটার সান এগুলো থাকলে কি হয়, এরা রাজনীতি করে, অথবা দেখা গেল কি সরকারি কিছু সুবিধা ভোগ করে, পলিটিক্যাল পাওয়ার ওদের মধ্যে থাকে, বা
পলিটিক্যাল ব্যক্তিদের সাথে তার লিঙ্ক থাকে, রিলেশন থাকে, যোগাযোগ থাকে। অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মচারী, পার্সোনাল গুলো থাকে। আচ্ছা, পিপল থ্রি অ্যারাউন্ড দেম, ওকে, যাই হোক। দেখেন, যদি কোনো পলিটিশিয়ানের জীবনে যোগগুলো থাকে, তাহলে অবশ্যই মানে তারা কি হবে, মানে মানুষের, জনগণের হৃদয়ে স্থান পাবে। হ্যাঁ, আমরা একটা চার্ট দেখবো। এটা হচ্ছে ওয়াই.এস. জগমোহন রেড্ডি, এটা ওনার জন্ম দেওয়া হয়েছে, টাইমিং দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে। দেখুন, রবি আর বৃহস্পতি কিন্তু ওনার ধনু রাশিতে রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, আমি অবশ্য খুলে রেখেছি। ওনার ছকটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো ওখানে ধনুরাশি দেখুন, রবি 5 ডিগ্রিতে রয়েছে, বৃহস্পতি 21 ডিগ্রি, আর রাহু হচ্ছে 23 ডিগ্রি। তার মানে রবি কাকে ফলো করছে, বৃহস্পতি কি, আর বৃহস্পতি কাকে ফলো করছে, রাহু কি। হ্যাঁ, তাহলে রবি ধনুরাশিতে রয়েছে মানে মিত্র গ্রহে রয়েছে, আর বৃহস্পতি তার ক্ষেত্রেই রয়েছে, পাওয়ারফুল, পজিটিভ। তো রবি বৃহস্পতির ফলে কি যোগ তৈরি হয়েছে, একটা রাজনীতির যোগ তৈরি হয়েছে, বা বিশাল নেম ফেমের যোগ তৈরি হয়েছে। রাহু সেটাকে বাড়িয়ে দিয়েছে, অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। খুব সিম্পল না? এখানে কোনো ভাব নেই, কোনো লগ্ন নেই, কোনো রকমের কিচ্ছু নেই, সিম্পল জাস্ট। হ্যাঁ, এটা অনেক সিম্পল স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই ওনার ছকটা আমি বের করে দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি, তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তাহলে ওনার সাথে কি যোগ হলো, তাহলে রবি বৃহস্পতি রাহুর সাথে যোগ হলো। আচ্ছা, আর কি কি দেখবো, এটা তো ধরলাম 1 হাউস, তাহলে পঞ্চম হাউসটাও দেখবো। 1 2 3 4 5, পঞ্চমে কেউ নেই। 6 7, সপ্তমে কিন্তু আবার চন্দ্র কেতু রয়েছে। নবমে কেউ নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে রবি বৃহস্পতি রাহু এটাকে পাবো, কেতুকে তো পাবো না, চন্দ্রকে কিছুটা পাবো। ঠিক আছে, চন্দ্রকে সমসপ্তমে আমরা কানেক্ট করতে পারবো। তাহলে কি পাচ্ছে, রবি বৃহস্পতি রাহু এবং চন্দ্র, এটা কানেকশন পাচ্ছে। তো চন্দ্র মানে মন মানসিকতা, বা রবি মানে রাজনীতি। ঠিক আছে, বা চন্দ্র মানে ট্রান্সফার, পরিবর্তন, নাম বদনাম, খ্যাতি, সবকিছু কিছু কিছু থাকবে অবশ্যই। একইভাবে বিখ্যাত এই ব্যক্তি, যে ছক আমরা দেখলাম, এই ছক থেকে আমরা বলতে পারি যে জীবাত্মা সংযোগ তৈরি হয়েছে, বা আত্মজ্ঞান তৈরি হয়েছে। ঠিক আছে, অথবা পপুলারিটি যোগ তৈরি হয়েছে, তার জীবনে যথেষ্ট পপুলার ছিল। বোঝা গেল? হুম। তাহলে স্যার আমরা আহ 1 5 9, এনার 1 5, একে তো কোনো তো ইয়ে নেই, পাঁচও তো কিছু নেই, কিন্তু নবম ভাবে রবি বৃহস্পতি এবং রাহু বসে আছে। হুম। 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 তাহলে শুধু আমরা এই যে আপনি যে বললেন কোন, হ্যাঁ, সেক্ষেত্রে শুধু আমরা লগ্ন করতে হবে না, সেই জিনিসগুলো দেখতে হবে। এক হ্যাঁ, পাঁচ হ্যাঁ, নয় 1 5 9, অবশ্যই। এখানে আমরা লগ্ন দরকার নেই, আমরা ওই প্ল্যানেটের সাপেক্ষে 1 5 9 দেখবো আমরা। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তো এখানে যে আমরা বললাম যে মানে ওয়াইএস মানে কি, এটাকে বলেছে যদুগুরি শান শান্দিন্তি জগনমোহন রেড্ডি আর কি, যাই জগমোহন রেড্ডি বলে, যাই হোক। তো রেড্ডিটা কে, ওনার বর্তমানে 51 বছর বয়স, এবং উনি হচ্ছেন আপনার আর কংগ্রেস পার্টির একজন রাজনীতিবিদ আর কি। ঠিক আছে, যথেষ্ট রকমের বিখ্যাত একজন রাজনীতিবিদ, এবং যথেষ্ট নেম ফেম পপুলারিটি সবকিছু ছিল ওনার, আছে বর্তমানে, এখনো জীবিত আছেন। হ্যাঁ, ইন্ডিয়ান পলিটিশিয়ান আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো এই ছকটা হচ্ছে বিখ্যাত একজন পলিটিশিয়ানের ছক আর কি। তো এই ছকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে পলিটিক্যাল, পার্সোনাল এবং পপুলারিটি যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো কি ইম্পর্টেন্ট। তো যাদের ছকে এরকম থাকবে, অর্থাৎ রবির সাথে জুপিটার, তাদের ক্ষেত্রে এই যোগটা খুব মারাত্মক হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যথেষ্ট। এরকম আমরা অনেকগুলো যোগ দেখাবো, এটাকে আমরা গুড যোগ বলি, বা পপুলারিটি যোগ বলি, আর এটার নাম হচ্ছে কি চক্রবর্তী যোগও বলে, বা ফেম যোগ, চক্রবর্তী যোগ। ঠিক আছে, বা ফেম যোগ বলি। হ্যাঁ, ফেম যোগ, এরকম যোগটা আপনারা দেখবেন জুপিটার এবং সানের সাথে, বৃহস্পতি এবং সূর্যের সাথে। আরেকটা যোগ দিয়ে আমরা মোটামুটি একটু আমরা একটা এন্ডিং এ চলে আসবো এখন। আরেকটা যোগ নিয়ে বলি, আমি নোটস দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলোই নোটস আর কি। আচ্ছা, দ্বিতীয় যেটা দেখবো সেটা হলো আটটা যোগ দেখি। তো ধরলাম বৃহস্পতি সাপেক্ষে রবিকে পাচ্ছে সে 1 5 9, এরপরে আরেকটা পেলো জুপিটারের সাথে সেটার্ন পেয়ে গেল।
বন্ধ হয়ে গেলে আবার জয়েন করবেন। জুপিটারের সাথে স্যাটার্ন পেলো, তাহলে কি হবে? তাহলে স্যাটার্ন পেলে, স্যাটার্ন হচ্ছে কি কর্মকারক গ্রহ, শনি কর্মগ্রহ আর প্রফেশনাল। জুপিটার জীব। হ্যাঁ, জীবকারক। তাহলে জীবের সাথে কর্মের সংযোগ, তার মানে ধর্মকর্মাদি যোগ। ধর্মকর্মাদি কেন বলা হচ্ছে? জুপিটার হচ্ছে কালপুরুষের ধর্ম, আর স্যাটার্ন হচ্ছে কর্ম, তাই না? নবম হাউস না, কালপুরুষের নবম হাউসের অধিপতি কে? জুপিটার, বৃহস্পতি। আর দশম হাউস, দশমপতি কে? কালপুরুষের 10 হচ্ছে শনি। এই নবম দশমের সাথে কানেকশনে একটা কি হচ্ছে? রাজযোগ তৈরি হচ্ছে, তাই না? ত্রিকোণপতি